ডক্টর ইউনূস একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কাজ। একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ কি করবে? সেই আওয়ামী লীগ এখন যে কাদায় পড়লো, আওয়ামী লীগ কি এখন এই ইউনূসের শাসনে নির্বাচন করবে? গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পার হওয়ার পরও হাসিনা এখনো ভারতেই রয়ে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কাজ। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে। সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন যে তিনি সেনাবাহিনী নতুন সরকারকে অর্থাৎ ইউনূস সরকারকে একেবারে পরিপূর্ণভাবে সহযোগিতা করবে সব ধরনের। তো এটি একটা ভালো যে এখন সেনাবাহিনী প্রশাসন এর মধ্যে পুলিশ ঢেলে সাজানো হয়েছে। পুলিশের যে আইজিপি আগের চৌধুরী মামুন আবদুল্লাহ তাকে বাদ দেওয়া হয়েছে, নতুন একজন আইজিপি এসছেন। র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে। এখন হলো পরিবর্তন এবং পালাবদল দুটি খুব দ্রুত বেগে ঘটছে এবং আগামীকাল যখন শপথ নেবেন ডক্টর ইউনূস সব কিছু এটা আরও পরিষ্কার হয়ে যাবে। ইউনূস আজকে বিদেশে থাকতেই ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন সরকারের প্রতি দ্রুত আস্থা ফিরিয়ে আনা জরুরি, নির্বাচনের একটি রোড ম্যাপ দরকার, দেশ পুনর্গঠনে আমরা একসঙ্গে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলবো। শান্তিতে নোবেল বিজয়ী আরও বলেন নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত হতে কাজ করা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এখন যেটি ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ডক্টর ইউনূস কতদিনের জন্য আসলেন? এটা কি 3 মাসের জন্য, 6 মাসের জন্য, নাকি কত বছরের জন্য? বিএনপির ভেতর থেকে একটি তাগাদা যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া, এবং তারা তো নিশ্চিতই যে এখন নির্বাচনে যদি হয়, যদি নতুন কোনো রাজনৈতিক শক্তির অভ্যুদয় না ঘটে বা নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের জন্য বিপুলভাবে বিজয় এটা কোনো ব্যাপারই না। একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ কি করবে? সেই আওয়ামী লীগ এখন যে কাদায় পড়লো, আওয়ামী লীগ কি এখন এই ইউনূসের শাসনে নির্বাচন করবে? এইটা তো তারা বলেছে যে নির্বাচন তো নির্বাচনের মতন হবে। এখন দেখি আওয়ামী লীগ সেই চ্যালেঞ্জ নিতে পারে কিনা। আমার ধারণা সেই চ্যালেঞ্জ নেবে না এবং তারা নির্বাচনে অংশ নেবে না। যাই হোক, তার চেয়ে বড় কথা হলো যে শুধু নির্বাচন না, পুরো সিস্টেম, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, এই যে আমূল সংস্কার, এই সংস্কারের জন্য আসলে কি 3 মাসের মধ্যে সম্ভব? ডক্টর ইউনূসের নেতৃত্বে 15 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে। এই 15 সদস্য কিভাবে প্রশাসন, কিভাবে নির্বাচন কমিশন, পুরো গণতান্ত্রিক কাঠামো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগ, তার যে দলীয়করণের অবস্থা থেকে মুক্ত করা, এই কাজগুলো একটা পরিকল্পনা, একটা সংস্কার কর্মসূচির আওতায়, যেমন বলছেন যে নির্বাচন একটা রোড ম্যাপ, এইরকম সব ক্ষেত্রে যে রোড ম্যাপ দরকার, তারপরে গণমাধ্যম, এইগুলি কবে কতদিনে ঠিক হবে এবং 3 মাসের মধ্যে এটি সম্ভব হবে কিনা, এটি নিয়ে কিন্তু একটি রাজনৈতিক অঙ্গনে একটা নানা রকম মত আছে। বিএনপির তাগাদা থাকবে খুব দ্রুত। তবে এটা ঠিক যে বিএনপি যে খুব এটা নিয়ে খুব বেশি চাপ সৃষ্টি করবে সেটা হয়তো করতে চাইবে না। তাদের মূল এটা ছিল শেখ হাসিনার পতন, সেটি ঘটে গেছে। আবার ছাত্রদের হলো যে ব্যক্তির বদলে ব্যক্তি না, সিস্টেম চেঞ্জ করতে হবে। এই সিস্টেম চেঞ্জ করা একটা বড় কাজ। সেই কাজটি ডক্টর ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দল কিভাবে সহযোগিতা করবে এবং কাজটি খুব সহজসাধ্য কাজ না। এই আমূল সংস্কারটা সম্পাদন করার জন্য একটা রোড ম্যাপ বলবো না এবং সময়সীমা এটা খুবই জরুরি। হয়তো সেটির মীমাংসা না হলে ইউনূসের জন্য সামনের পথ চলাটা
যথেষ্ট পরিমাণ কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। শেষ 48 ঘন্টা কি ঘটেছিল গণভবনে এবং শেষ 45 মিনিট কি হয়েছিল গণভবনে তার খবর প্রকাশ করেছে রয়টার্স, যেটি ডয়েচে ভেলে সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠিন অবস্থানের কারণে শেখ হাসিনার ক্ষমতায় থাকার যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটি ভণ্ডুল হয়ে যায়। শেখ হাসিনা চেয়েছিলেন যে কোনো মূল্যে গণবিক্ষোভ দমন করার জন্য, কিন্তু আগের রাতে সেনাপ্রধান সমস্ত ব্রিগেড কমান্ডারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন গভীর রাতে। সেই বৈঠকে সকল ব্রিগেড কমান্ডাররা একটি বার্তা দেয় জেনারেল ওয়াকারুজ্জামানকে। সেই বার্তা নিয়েই গণভবনে এসে চাপ তৈরি করেন শেখ হাসিনার উপর পদত্যাগ করার জন্য, কিন্তু শেখ হাসিনা কিছুতেই রাজি হচ্ছিল না এবং একে একে তার বোনকে বলা হয়েছিল, বোন অনুরোধ করেছিল শেখ রেহানা, তাতেও তিনি রাজি হননি। পরে বাধ্য হয়ে ওয়াকারুজ্জামান যোগাযোগ করেন তার কন্যা পুতুল এবং সজীব ওয়াজেদ জয়। এরপর ছেলে এবং মেয়ে তার মাকে রাজি করান। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার এত ভরসা ছিল জেনারেল ওয়াকারুজ্জামান, যেহেতু রক্তের সম্পর্ক, আত্মীয়, সুতরাং তিনি মনে করেছিলেন যে সেনাপ্রধান তার কথা শুনবে এবং তার নির্দেশ অনুযায়ী সেনাপ্রধান কাজ করবে, কিন্তু সেনাপ্রধান বেঁকে যায় অনেকটা। দর্শক, সেই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি আস্থার প্রতীক ছিলেন সেই বিএনপি সরকারের সময়, কিন্তু শেষ পর্যন্ত জেনারেল মাসুদও কিন্তু উল্টে যাওয়ার কারণে কিন্তু ওই যে 1/11 ঘটনা ঘটে এবং বিএনপি সরকারের পতন ঘটে। অনেকটা তেমনই এই ক্ষেত্রেও ঘটেছে। সেখানে বলা হচ্ছে যে সোমবার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। কেন তাকে ক্ষমতা ছাড়তে হলো, তার আগে সেনাবাহিনী শেখ হাসিনাকে কি ইঙ্গিত দিয়েছেন, এসব প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সাথে বৈঠক করেন। বৈঠকে বিক্ষুব্ধ জনতার উপর সেনাদের তরফ থেকে গুলি না ছোড়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ জেনারেলদের সাথে তিনি যে জুম মিটিং করেন সকল ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডারদের সঙ্গে, সেখানে সিদ্ধান্ত হয় এবং তারা মেসেজ দেয় যে গুলি ছোড়া যাবে না, এবং জেনারেল ওয়াকারুজ্জামানও তাদের সাথে একমত পোষণ করেন। এই আলোচনা সম্পর্কে জানেন এমন 2 জন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। এই ঘটনার পর জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন। এই বিষয়ে অবগত আছেন এমন একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানান সরকারের নির্দেশ অনুযায়ী সেনারা লকডাউন বাস্তবায়ন করতে অপারগতা প্রকাশ করেছে। হাসিনার প্রতি সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। এটি যখন পরিষ্কার হয়ে যায় বলে ওই কর্মকর্তা জানাচ্ছেন। রয়টার জানিয়েছে মোট 10 জনের সাথে কথা বলে তারা হাসিনার পদত্যাগের আগের 48 ঘন্টার তথ্য জানার চেষ্টা করেছে। এর মধ্যে 4 জন বর্তমান সেনা কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানেন এমন 2 জন রয়েছেন। এই ব্যক্তিরা তাদের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করতে চাননি রয়টার্সের কাছে। রয়টার্স বলেছে, বৈবাহিক সূত্রে ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয় হলেও শনিবারই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপর থেকে তার সমর্থন তুলে নেয়ার আভাস দেন। সেদিন কয়েকশো সেনা কর্মকর্তার উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বক্তব্য রাখেন। মানুষের জীবন রক্ষার নির্দেশ দিয়ে কর্মকর্তাদের ধৈর্য বজায় রাখার আহ্বান জানান তিনি। সেনাবাহিনী সহিংস বিক্ষোভকে জোরপূর্বক দমন করবে না, প্রথমবারের মতো এই আভাস মেলে। সেনাপ্রধান হাসিনার উপর থেকে জনসমর্থন তুলে নেওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেননি। তবে বিক্ষোভে অন্তত 241 জনের মৃত্যুর পর তার পক্ষে হাসিনাকে সমর্থন দেয়া অসম্ভব হয়ে পড়ে বলে
রয়টার্সকে সাবেক 3 জন সেনা কর্মকর্তা মত দেন। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারির পর সোমবার হাসিনা ছিলেন গণভবনে। এক পর্যায়ে ঢাকার রাস্তায় বিক্ষোভকারীদের জনস্রোত নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে। শুধু তাই না, এখানে শেখ হাসিনাকে মাত্র শেষ পর্যায়ে যখন নাকি তুমুল বেগে তিনি চাপ সৃষ্টি করছিলেন যে বিক্ষোভ দমন করার জন্য, যখন সেনাপ্রধান একেবারে পরিষ্কার বলে দেয় যে না, সম্ভব না, তখন তিনি একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয় এটি সম্ভব না এবং তাকে গণভবন ছেড়ে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। বলা হয় ৪৫ মিনিটের মধ্যে গণভবন ছেড়ে যেতে হবে, নতুবা লক্ষ জনতা গণভবনের দিকে চলে আসবে, যেটি ঠেকাতে তারা কোনো গুলি ব্যবহার করবে না। তার আগে দর্শক আপনারা জানেন যে পুলিশ রীতিমতো রণে ভঙ্গ দেয় এবং তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে শেষ পর্যায়ে একমাত্র ভরসার জায়গা ছিল সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী তার আগেই ব্রিগেড প্রধানদের সঙ্গে এবং সকল সেনা অফিসারদের সঙ্গে যে বৈঠক করেছেন সরাসরি এবং জুম মিটিংয়ে সকল ক্যান্টনমেন্টে, সেখানে তিনি যেই আভাস পান এবং তাকে যেটি বলা হয় যে সেনাবাহিনী গুলি চালাবে কি চালাবে না, তো সেখানে অফিসার কর্মকর্তারা সবাই একযোগে বলেন যে না, কোনোভাবে গুলি চালানো যাবে না। সাথে সাথে সেনাপ্রধান তার সাথে একমত হন। আচ্ছা, হাসিনা ও তার বোন রেহেনার আলোচনার পর একসাথে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতের পার্লামেন্টে জানান, বাংলাদেশের এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলকে জুলাই থেকে বলে আসছিল দিল্লি। তাহলে দেখেন, বাংলাদেশে এই সমস্যা টের পেয়েছিল ভারত এবং তারা অনুরোধও করেছিল যে এই সমস্যার যাতে সমাধান করা হয়। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর হাসিনা সোমবার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে ভারতে আসার অনুমোদনের জন্য অনুরোধ জানান। ভারতের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, কূটনৈতিকভাবে হাসিনাকে জানানো হয়েছিল তার এই অবস্থান হতে হবে স্বল্প সময়ের জন্য, যাতে দিল্লির সাথে ঢাকার পরবর্তী সরকারের সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে। এই বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে রয়টার্সকে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর ইউনূস ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ভুল লোকজনদের সাথে, দয়া করে আপনাদের বৈদেশিক নীতি পুনর্বিবেচনা করেন। যাই হোক, সোমবার দুপুর নাগাদ ঢাকায় বাংলাদেশ বিমানের C-130 উড়োজাহাজ হাসিনাকে নিয়ে দিল্লির বাইরে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। গত 30 বছরের মধ্যে 20 বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত 1.5 দশকে টানা শাসনামলে হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, বিচার বহির্ভূত হত্যা, গুম সহ নানা অভিযোগ রয়েছে। বিরোধীদের বয়কট ও কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জানুয়ারিতে চতুর্থবারের মতন ক্ষমতায় আসে তার আওয়ামী লীগ সরকার। দর্শক, এই হচ্ছে অবস্থা। তার মানে শেষ যেই 48 ঘন্টার তার যেই টান উত্তেজনা এবং একেবারে 45 মিনিট সময় বেঁধে দেয়া, অর্থাৎ এক প্রকার তিনি বাধ্য হন পদত্যাগ করতে, বাধ্য হন গণভবন ছেড়ে যেতে। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পার হওয়ার পরও হাসিনা এখনো ভারতেই রয়ে গেছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। তারা আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান অস্থিরতা বিবেচনায় রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জুলাইয়ের মাঝামাঝি থেকেই কোনো ট্রেন সীমান্ত পাড়ি দেয়নি। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা এলো। একইভাবে বন্ধ আছে কলকাতা এবং ঢাকার মধ্যে বাস চলাচল। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা খুলনায় চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ছাড়াও নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালি এক্সপ্রেসের সব শিডিউল আপাতত বাতিল করা হয়েছে। এর মধ্যে 19 জুলাই থেকেই বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস। কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশের নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন। বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করে বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যায় দলটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় সড়কে যানবাহনের চাপ না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। কিছুক্ষণ পরপর ব্যস্ততম মোড়গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট, আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ট্রাক চালক বলেন, ছাত্ররা যেভাবে সড়ক নিয়ন্ত্রণ করছে এটা সত্যি অসাধারণ। সারাদিনে কোথাও কোনো রকমের চাঁদা দিতে হয় নাই। এই ধারাটা যেন অব্যাহত থাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় কারামুক্তি এবং রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। 2018 সালে দুদকের মামলা গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি। তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি নির্বাহী আদেশে মুক্তি পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মৌলভীবাজার জেলায় বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপর মিছিল দিয়ে মৌলভীবাজার মডেল থানা, শ্রীমঙ্গল থানায় পৃথকভাবে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল শহরের মিশন রোস্ত সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপির বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়। জেলার একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি ও দোকানপাটে ভাঙচুর করা হয়। এদিকে শ্রীমঙ্গল থানার ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের উপর হামলা চালানো হয়। এতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়লে 20-25 জন আন্দোলনকারী যুবকরা আহত হন। একসময় পুলিশ পিছু হটলে থানার ভিতরে আন্দোলনকারীরা থানার ভিতর ব্যাপক ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শী বলেন, বেলা 4টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত থানায় আগুন ও ভাঙচুর করা হয়। একইভাবে মৌলভীবাজার মডেল থানায়ও হামলা চালানো হয়। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি কল কেটে দেন। পরে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, শটগান দিয়ে ফাঁকা গুলি ছুড়েছি, তবে আমরা কোনো গুলি করিনি। তিনি আরো বলেন, আন্দোলনকারীর হামলায় থানার 5 পুলিশ আহত হয়েছেন। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।